গণহত্যার আলামত সংগ্রহ হবে প্রথম কাজ, বললেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানোর চিন্তা। আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে এই হত্যাকাণ্ড, গণহত্যার যে আলামত আছে এগুলোকে সংরক্ষণ করা, দ্রুততম সময়ের মধ্যে এগুলোকে সংগ্রহ করে প্রসিকিউশন এবং তদন্ত সংস্থার হাতে নিয়ে আসা। 1 মাস পূর্ণ করল অন্তর্বর্তী সরকার, এখনই মূল্যায়নের সময় হয়নি অভিমত বিশ্লেষকদের। দ্রুত কাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কারের রূপরেখা দেওয়ার পরামর্শ। আগেও যেটা হয়েছে, অপরাধীরা পার পেয়ে যায়, নিরীহরা এটার হয়, শিকার হয়। সেই বাস্তবতা আমরা চাই না। এখানে খুব দ্রুত সচল করার বিষয়টা অত্যন্ত দ্রুত প্রয়োজন। 350 জনের যে মালিক সমিতি তার সদস্য হবে, তাতে আমার লাভ কি, আপনার লাভ কি? তো সেই জন্যই সংস্কারটা দরকার। বিভাগীয় ও জেলা পর্যায়ে মতবিনিময় সভা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাসনাত সার্জিসরা দেখা করছেন হতাহতদের পরিবারের সাথে। ঢাকার শীর্ষ সন্ত্রাসীরা মুক্তি পাওয়ায় উদ্বেগ, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির শঙ্কা, নিয়ম মেনেই ছাড়া পাচ্ছে আসামিরা, দাবি কারা কর্তৃপক্ষের। সার্বজনীন পেনশন কার্যক্রমের অনিশ্চয়তা, নতুন উদ্যমে এগিয়ে যেতে প্রয়োজন নির্দেশনা, পুনর্বিবেচনার পরামর্শ। মানবতা বিরোধী অপরাধের প্রধান অভিযুক্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। দায়িত্ব গ্রহণের পরই আনুষ্ঠানিক ব্রিফিংয়ে কথা জানালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। দুপুরে তিনি বলেন, প্রধানমন্ত্রী বা আইজিপি হোক, সবাই একই পর্যায়ের আসামি বিবেচিত হবেন। জানান, আসামিরা কেউ যেন দেশ ত্যাগ করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। তদন্তকালে প্রয়োজন মোতাবেক আসামিদের গ্রেফতার চাইবে প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর জানান, আওয়ামী লীগ স্বৈরাচার আমলে নিয়মতান্ত্রিকভাবে অপরাধ সংঘটিত হয়েছে। গণহত্যার আলামত সংগ্রহ করাই প্রধান চ্যালেঞ্জ, যা নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে দোসররা। তিনি বলেন, সারা দেশে দ্রুতই তথ্য প্রমাণ সংগ্রহের কাজ শুরু হবে। জানান, গণমাধ্যমে দেখানো ফুটেজও গণহত্যার প্রমাণ হিসেবে ব্যবহৃত হবে। আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে এই হত্যাকাণ্ড, গণহত্যার যে আলামত আছে এগুলোকে সংরক্ষণ করা, দ্রুততম সময়ের মধ্যে এগুলোকে সংগ্রহ করে প্রসিকিউশন এবং তদন্ত সংস্থার হাতে নিয়ে আসা, যাতে করে ন্যায় বিচারের ক্ষেত্রে এই আলামতগুলোকে আমরা আদালতের সামনে উপস্থাপন করতে পারি। অন্তর্বর্তী সরকারের ওপর প্রত্যাশা অনেক, কিন্তু 1 মাসে প্রাপ্তি কতটুকু? বিশ্লেষকদের অভিমত, এখনই মূল্যায়নের সময় হয়নি। তারা চান দ্রুত রাষ্ট্র সংস্কারের রূপরেখা। বলছেন, সাহসী সিদ্ধান্ত নিতে হবে সরকারকে, কেননা এরই মধ্যে ক্ষমতার নানা কেন্দ্র তাদের উপস্থিতি জানান দিচ্ছে। এ কারণেই অর্থনীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ধীরগতি। তারা বলছেন, গণহত্যার বিচারে সুনির্দিষ্ট মামলা এবং সঠিক তদন্তের উপরে জোর দিতে হবে। আলমগীর স্বপনের রিপোর্টে বিস্তারিত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের 1 মাস। পাহাড় সমান প্রত্যাশা নিয়ে যাত্রা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের। তবে দুর্নীতি, অনিয়ম ও দলীয়করণের মাধ্যমে প্রশাসন থেকে বিচার বিভাগ, অর্থনীতি থেকে শিক্ষা, সব ক্ষেত্রে যে কঙ্কাল রেখে গেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার, তার সমাধান স্বল্প সময়ে কঠিন বলে মনে করেন বিশ্লেষকরা। আমরা সুশাসনের সম্পূর্ণ ধসের আক্রান্ত হয়েছিলাম। আমরা ক্ষমতার চূড়ান্ত অপব্যবহারের আক্রান্ত হয়েছিলাম। তো সংস্কার শব্দটা কিন্তু একমাত্রিক করলে চলবে না। রাজনৈতিক দল, রাষ্ট্রযন্ত্র এবং যারা ক্ষমতায় থাকবেন তাদের ক্ষমতার কিভাবে ব্যবহার করছেন সেটারও সংস্কার দরকার। আমরা যে ধরনের রাজনীতিতে অভ্যস্ত, এই জন্যই 3 মাস, 6 মাস, 5 বছর, 10 বছর কথাগুলো আছে। আর কিছু কিছু লোক তো পাগল হয়ে গেছে ক্ষমতায় যাওয়ার জন্য, তারা তো এগুলো বলবেই। রামের বদলে রহিম সংসদ ভবনে যাবে। এই যে 350 জনের যে মালিক সমিতি তার সদস্য হবে, তাতে আমার লাভ কি, আপনার লাভ কি? তো সেই জন্যই সংস্কারটা দরকার। তবে কাঙ্ক্ষিত সংস্কারের রোডম্যাপ দ্রুতই নির্ধারণ করা জরুরি বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। কেননা এরই মধ্যে নানা পক্ষ নিজেদের ক্ষমতাবান মনে করে সুযোগ নিতে শুরু করেছে। অনেকগুলো পাওয়ার সেন্টার, তো এখানে ধরেন আমলাতন্ত্র একটা পাওয়ার সেন্টার, কিছু রাজনৈতিক দল আছে এরা পাওয়ার সেন্টার, ছাত্ররা একটা পাওয়ার সেন্টার, সেনাবাহিনী একটা পাওয়ার সেন্টার, এখানে কিছু বিদেশিও ইনভলভ আছে বলে আমরা শুনি। তো সুতরাং সিচুয়েশনটা ভোলাটাইল। বিভিন্ন জন অ্যাক্টিভ আছে, প্রত্যেকের প্রয়োজনগুলো মেটাবারও প্রয়োজন আছে, কিন্তু সেগুলো সুষ্ঠুভাবে একটা সার্বিক ব্যবস্থা তো তৈরি করতে হবে। মানে এমন নয় যে প্রতিযোগিতামূলক ক্ষমতা কেন্দ্র অনেকগুলো হলো,
এটা তো এক ধরনের বিশৃঙ্খলার দিক হয়। অর্থনীতির শ্বেতপত্র প্রকাশে এরই মধ্যে কমিটি গঠন করেছে সরকার। তবে বাজার নিয়ন্ত্রণ সহ অর্থনীতিতে আস্থা ফেরাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুরের। গুরুত্ব দিয়েছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি জোরদারের ওপরও। এই মুহূর্তে মানুষের প্রাত্যহিক প্রয়োজনগুলো কিন্তু মেটাতে হবে। অর্থনৈতিক ব্যবস্থাপনা সেটা শুধু ব্যাংকিং সেক্টর রিফর্ম করলাম শুধু তা না, সংস্কার হবে তারপর সচল হবে এভাবে চিন্তা করলে হবে না। মাঠ প্রশাসন বলি, পুলিশ প্রশাসন বলি, এখানে খুব দ্রুত সচল করার বিষয়টা অত্যন্ত দ্রুত প্রয়োজন। হোসেন জিল্লুর বলছেন, গণহত্যা, গুম, খুন, দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগের দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। ঢালাও মামলা যেন এসব কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ না করে। ওই আগেও যেটা হয়েছে, অপরাধীরা পার পেয়ে যায়, নিরীহরা এটার হয়, শিকার হয়। সেই বাস্তবতা তো আমরা চাই না। সুষ্ঠু সাক্ষ্য প্রমাণ সংগ্রহের বিষয় আছে এবং সেগুলো আবার সঠিকভাবে প্রক্রিয়াটাও চালানোর বিষয় আছে। বিশ্ব তো আমাদেরকেও দেখছে। আক্রোশ ও বিভাজনের রাজনীতি থেকে দূরে থাকার পরামর্শ বিশ্লেষকদের। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে আরও সহনশীল হয়ে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার অনুরোধ তাদের। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। গণ অভ্যুত্থান সংশ্লিষ্টদের সাথে বিভাগীয় ও জেলা পর্যায়ে মতবিনিময় সভা শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এরই অংশ হিসেবে প্রথম দিনে মুন্সিগঞ্জ ও চট্টগ্রামে কার্যক্রম শুরু হয়েছে। সার্জিস আলম সহ 14 সদস্যের প্রতিনিধি দল গেছে মুন্সিগঞ্জে। সেখানে ছাত্র প্রতিনিধিদের সাথে প্রথমে সাক্ষাৎ করেছেন তারা, পরে কথা বলেন আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সাথে। সবশেষে সাক্ষাৎ করেন জেলা প্রশাসন সহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে। বিকেল 3টায় সরকারি হরগঙ্গা কলেজ মাঠ প্রাঙ্গণে ছাত্র জনতার সাথে মতবিনিময় সভা করবেন। অন্যদিকে চট্টগ্রাম সফরে গেছেন আন্দোলনের আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যাবেন নগরের লালদিঘিতে, সেখানে করবেন মতবিনিময় সভা। এ বিষয়ে আরো জানাতে মুন্সিগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরাফাত রাহান সাকিব। সাকিব, বিকেলে তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মত বিনিময়, তার আগে এখন আর কি কর্মসূচি আছে? আপনার কাছে কি তথ্য আছে জানাবেন? সোয়ার, দেখুন, আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই সমন্বয়করা 14 সদস্যের যে সমন্বয়ক টিম, তারা কিন্তু সকাল থেকে আসলে কিছু কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আসলে সকাল থেকে এখন পর্যন্ত তাদের যে অভ্যন্তরীণ যে কার্যক্রম, সেই কার্যক্রমের বিষয়গুলো তারা এগিয়ে নিচ্ছে এবং বিকেল 3টা নাগাদ সরকারি হরগঙ্গা কলেজে যে ছাত্র জনতার সাথে মত বিনিময় সভা, সেই সবার আগে এখন পর্যন্ত আমরা দেখেছি 8টা থেকে 10টা পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে ছাত্র সমন্বয়ক বা প্রতিনিধিরা স্থানীয় পর্যায়ের তাদের সাথে কিন্তু মত বিনিময় করেছে এখানে সার্জিস আলম সহ 14 সদস্যের যে প্রতিনিধি দল। এবং এরই পরে আমরা দেখেছি আহত এবং নিহত যে পরিবার রয়েছে তাদের স্বজনদের সাথে কিন্তু মত বিনিময় করেছে এবং তাদের থেকে কিন্তু নানা ধরনের কথা শুনেছেন এবং সেসব কথার মধ্যে কিন্তু তারা তুলে ধরেছেন যে আন্দোলনের সময় কিন্তু আসলে যারা আহত কিংবা নিহত হয়েছে তাদের বিভিন্ন বিষয় এবং নিহতের পরিবারের সদস্য আসলে জেলা প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে আসলে একটি অভ্যন্তরীণ মিটিং হচ্ছে এবং শহরের একটি রেস্তোরাঁতে এই মিটিংটি হচ্ছে এবং এর বাইরে কিন্তু ছাত্র জনতা কিন্তু এই যে ঢাকা থেকে আসা টিমের জন্য অপেক্ষা করছে এবং এই মিটিংটি শেষ হলেই এই টিমটি আসলে সরকারি হরগঙ্গা কলেজের অভিমুখে যাবে এবং সেখানেই মূলত আজকের যে মূল আনুষ্ঠানিকতা অর্থাৎ ছাত্র জনতার সাথে মত বিনিময় সভা সেটি কিন্তু অনুষ্ঠিত হবে। অর্থাৎ যে বিকেলের যে কার্যক্রম, বিকেলের কার্যক্রমের আগে কিন্তু আমরা মোট 3টি কার্যক্রম এখানে দেখেছি এবং 3টি কার্যক্রমের ক্ষেত্রে কিন্তু তারা আমাদেরকে যেটি বলেছেন যে নিহত পরিবারের দাবি, সেই দাবির প্রেক্ষিতে সার্জিস আলম বলেছেন তাদের যে সহায়তা সহযোগিতা এবং আহতদের চিকিৎসা সেবায় কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সর্বাত্মক এবং সর্বোচ্চ চেষ্টা থাকবে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু শিক্ষার্থীরা রয়েছেন এবং সকলে কিন্তু আসলে ঢাকার যে সমন্বয়ক টিম তাদের সাথে আসলে বিভিন্ন বিষয়টি তুলে ধরার জন্য কিন্তু মূলত এখানে এসেছে। আর আমরা তাদের সাথে সমন্বয়ক টিমের সাথে কথা বলেছি, তারা বলেছিলেন যে বিকেলের যে 3টা বাজে মিটিং রয়েছে সেই মিটিংয়ে কিন্তু আনুষ্ঠানিকভাবে আরো বিস্তারিত আলোচনা করা হবে। এই ছিল এখনকার পর্যন্ত আপডেট। সাকিব, ধন্যবাদ আপনাকে মুন্সিগঞ্জ থেকে তথ্য দেওয়ার জন্য।
একে একে মুক্তি পাচ্ছেন ঢাকার শীর্ষ সন্ত্রাসীরা। এরই মধ্যে 6 জন জামিনে মুক্তি পেয়েছেন, যাদের বিরুদ্ধে হত্যাসহ ডজনের বেশি মামলা রয়েছে। এতে উদ্বিগ্ন অপরাধ বিশ্লেষকরা বলছেন, পরিবর্তিত পরিস্থিতিতে সন্ত্রাসীরা ছাড়া পাওয়ায় অপরাধ বাড়বে, অবনতি হতে পারে আইনশৃঙ্খলা ব্যবস্থার। অবশ্য কারা কর্তৃপক্ষের দাবি, নিয়ম মেনে ছাড়া পাচ্ছে আসামিরা। 2001 সালের ডিসেম্বরে 23 শীর্ষ সন্ত্রাসীর তালিকা করে সে সময়কার সরকার। তালিকার একজন আব্বাস উদ্দিন ওরফে কিলার আব্বাস। গেল 13 আগস্ট কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে মুক্তি পান অর্ধ ডজন হত্যা মামলার এই আসামি। এর 2 দিন আগে ছাড়া পেয়েছেন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী 36 মামলার আসামি নাসির উদ্দিন ওরফে শিবির নাসির। চলতি মাসের শুরুর দিকে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন 9টি হত্যা সহ অন্তত 22 মামলার আসামি আসলাম হোসেন ওরফে সুইডেন আসলাম। এর আগে একে একে জামিনে বেরিয়ে আসেন ঢাকার শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইমন, নাইম আহমেদ টিটন, ফ্রিডম রাসু, পিচ্চি হেলালের মতো সন্ত্রাসীরা। জামিন নিয়ে লাপাত্তা কয়েকজন, যাদের বেশিরভাগের নামে ঝুলছে ইন্টারপোলের রেড নোটিশ। কারা কর্তৃপক্ষ বলছে, সব ধরনের আইনি প্রক্রিয়ার পরেই কারামুক্ত হচ্ছে এসব আসামি। কোর্টে জামিন গেছে, জামিন ছাড়া তো যেতে পারবে না। মানে যে প্রসিডিউর আছে, প্রসিডিউর শেষ করেই গেছে, প্রসিডিউরের বাইরে তো যেতে পারবে না। রাজনৈতিক পট পরিবর্তনের পর অনেকটাই নিষ্ক্রিয় পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো। দাগী সন্ত্রাসীদের এভাবে জামিনে মুক্তি পরিস্থিতি জটিল করে তুলতে পারে মনে করেন অপরাধী বিশ্লেষকরা। আমরা কিন্তু অনেকগুলো ঘটনা জানি যে আপনার উচ্চ আদালত থেকে হত্যা মামলার আসামি তারা কিন্তু জামিনে বেরিয়ে এসে আবার হত্যা করেছে। হ্যাঁ, এটা সিম্পল যারা হত্যা মামলার আসামি তাদের ক্ষেত্রে। আর শীর্ষ সন্ত্রাসী যারা, তারা তো শুধুমাত্র হত্যা না, তারা নানা রকম অপরাধ সিন্ডিকেট সেটার সাথে জড়িত, চাঁদাবাজির সাথে জড়িত, তারপরে আপনার নানা রকম সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত। তো তাতে করে তো আপনার মানে দেশের যে সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটাই অবনতির একটা আশঙ্কা আমরা দেখতে পাই। শীর্ষ সন্ত্রাসীদের জামিনের বিষয়ে রাষ্ট্রপক্ষেরও দায় আছে বলে মনে করেন আইনের এই অধ্যাপক। রাজনৈতিক যে সমস্ত মামলা হয়েছে সে সমস্ত জায়গায় আপনি দেখেন যে পিপিরা কত শক্তভাবে সেটাকে আপনার বিরোধিতা করেন। তো সেই বিরোধিতা তো আমরা দেখতে চাই যারা সন্ত্রাসী, যারা জঙ্গি, যারা সমাজের জন্য মানে আতঙ্ক এবং উৎকণ্ঠা তৈরি করে এবং যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়, তাদের ক্ষেত্রেই তো ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের সব ধরনের যে সুরক্ষা, কিংবা আপনার পুলিশ এবং পিপি মানে যারা পাবলিক প্রসিকিউটর, তাদের প্রধান দায়িত্ব হচ্ছে যে যারা অপরাধ করবে তাদের সেই অপরাধকে প্রমাণ করে তাদেরকে বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা। তবে এই বিষয়টি নিয়ে কথা বলতে বেশ কয়েকবার যোগাযোগের পরও পুলিশ র্যাবের ঊর্ধ্বতন কাউকে পাওয়া যায়নি। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে থানার কার্যক্রম। শুধু দিনে নয়, আগের মতো নিয়মিত কার্যক্রম চলছে রাতেও। অভিযোগ নেওয়া থেকে শুরু করে টহল দেয়া, সব মিলিয়ে কার্যক্রম স্বাভাবিক রাখতে সচেষ্ট পুলিশ সদস্যরা। সাধারণ মানুষ বলছেন, থানায় সেবা পেতে এখন আর সমস্যা হচ্ছে না। ছাত্র জনতার আন্দোলনের পর সারা দেশের অনেক থানাতেই করা হয় অগ্নিসংযোগ, চলে লুটপাট, ভাঙচুর। অনেক জায়গায় প্রায় বন্ধ হয়ে যায় থানার কার্যক্রম। তবে ধীরে ধীরে বদলাতে শুরু করেছে পরিস্থিতি। সেবা নিতে আবারও থানামুখো হচ্ছেন সাধারণ মানুষ। দিনের মতো রাতেও থানায় থানায় দেখা যাচ্ছে সেবা প্রার্থীদের ভিড়। মোহাম্মদ হাফিজুর রহমান পেশায় ব্যবসায়ী, বিভিন্ন মার্কেটে খাবার পানি সরবরাহ করে থাকেন। গণ অভ্যুত্থানের আগে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে ছাত্রলীগের কিছু কর্মী তার উপর হামলা চালায়। রাজনৈতিক পট পরিবর্তনের পর হাফিজ থানায় এসেছেন অভিযোগ জানাতে। ছাত্রলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক একটা ছেলে আমাকে ফোন দিয়ে বলে, তোমাকে পলওয়েল মার্কেটটা ছেড়ে দিতে হবে। মানে পলওয়েল মার্কেটে আমি পানি সাপ্লাই করতে হবে, আমি আগে থেকে পলওয়েল মার্কেটে পানি সাপ্লাই করি। তা আমি তার কথা কোনো ওই গুরুত্ব দিইনি। 10-15টা ছাত্রলীগ সন্ত্রাসী ছেলে আমাকে উপর জুড়ে মারধর করে, এবং হলো যে আমার মাথায় এখন আমার এখানে দাগ আছে, এখানে ওরা হলো যে খুর দিয়ে আমাকে আঘাত করে। থানায় এসে নির্বিঘ্নে অভিযোগ জানাতে পেরে সন্তুষ্ট হাফিজ। আশা করছেন পাবেন বিচার। তার মতো অনেকেই এখন রাতেও আসছেন থানায় সেবা নিতে। পুরোপুরি খুলে বললাম যে আমাকে এই অবস্থায় আমি বিচারটা পাইনি। বর্তমান ওসি স্যার আমাকে ডেকে এখন মামলা নেওয়ার জন্য বলছে। এখন সহজে পাচ্ছে, আগে ওইভাবে সহজটা পাইনি। আগে হলো যে রাজনৈতিক কোনো সমস্যা ছিল, বাধা ছিল, যে কোনো সহজটা পাইনি। কারণ হলো যে আগে যুবলীগ ছাত্রলীগ বললে ওই মামলাটা আমরা আর হইতো না, তখন এটাকে ধামাচাওয়া দেওয়া হতো। এখন আর ছাত্রলীগ যুবলীগ বলতে কথা নেই, যেই আসতেছে সেই মামলা বা এখানে আমরা
বিচার পাচ্ছি আর কি। সেবা ঠিকঠাক মতো বা ওনাদের কাছ থেকে আমরা যেটা আশা করি, এক্সপেকটেশন করি, আমরা ঠিক মতো পাইছি। ওনারা আমাদের সাথে কোনো ধরনের খারাপ ব্যবহার করে নাই বা কোনো কিছু করে নাই। ফোনে একজন হুমকি দিয়েছিল, এই জন্য আমি একটা জিডি করতে এসেছিলাম। আমি যথারীতি খুব স্বল্প সময়ের মধ্যে সেবাটা পেয়েছি। রাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা থেকে শুরু করে এলাকায় টহল দেয়া, সব কাজই স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করছে পুলিশ। যে কোনো ধরনের ক্রাইমে তাৎক্ষণিক সেখানে আমরা যাওয়ার চেষ্টা করছি এবং সারা রাত যাতে এখানে কোনো মানুষ রাতে ক্রাইমের শিকার না হয়, কোনো বাসায় চুরি ডাকাতি এগুলো না হয়, আমরা সর্বোচ্চ সেবাটা দিয়ে যাচ্ছি। মানুষ জিডি করতে আসে, বিভিন্ন অভিযোগ নিয়ে আসে, এগুলো আগের মতোই স্বাভাবিকভাবে সবাই আসছেন। বাই টার্ন আমরা কাজ করে যাচ্ছি। এই যে রাতে সারা রাত আমরা নিজেরাও যারা আছি আমরা নিজেরাও সবসময় ঘুরে বেড়াচ্ছি, আমার অন্যান্য অফিসাররাও ঘুরছেন। নিয়মিত জিডি এবং মামলা নেওয়া এগুলো কার্যক্রম চলতেছে এবং আমাদের যে টহল এগুলো আমার ডিসি মহোদয়ের নির্দেশনা মোতাবেক চলতেছে। শুধু সেবা দেয়াই না, থানায় চলমান থাকে অন্যান্য কাজও। পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় জনগণ ও কল্যাণ সমিতির সাথেও যোগাযোগ রাখছে পুলিশ বাহিনীর সদস্যরা। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর মিরপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদ হত্যায় মামলা দায়ের করেছেন নিহতের বাবা। রাজধানীর কাফরুল থানায় মামলা করেছেন তিনি। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক তথ্য প্রতিমন্ত্রী এ আরাফাত, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপু মনি এবং র্যাবের সাবেক মহাপরিচালক ও ডিএমপির সাবেক কমিশনার সহ ৭৩ আসামির নাম উল্লেখ করা হয়েছে। ছাত্র জনতার আন্দোলনে অংশ নিয়ে গত ৪ আগস্ট রাজধানী মিরপুরে মাথায় গুলি লাগে সাজিদের। পরে তাকে উদ্ধার করে সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্টে ছিল সাজিদ। গত ১৪ আগস্ট সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দিল্লির যুদ্ধ প্রস্তুতির কথায় উদ্বিগ্ন নয়, বিস্মিত ঢাকা। এই মন্তব্য করলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেন, বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। দুপুরে নিয়মিত প্রেস ব্রিফিং এসব কথা বলেন তিনি। জানান, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কোন প্রেক্ষাপটে কেন এই কথা বলেছেন সেটা খতিয়ে দেখব আমরা। তবে ইসরায়েল হামাস বা রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে প্রতিবেশীদের সাথে লড়াইয়ের কথা বলবে না ভারত। তাই এখনই বাংলাদেশে বক্তব্যের কোনো প্রতিক্রিয়া জানাবে না। পররাষ্ট্র উপদেষ্টা জানান, শেখ হাসিনাকে দেশটি রাজনৈতিক আশ্রয় দিতেই পারে। তাদের সেই পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে কিনা সেটা জানতে চাইবে বাংলাদেশ। এ সময় অনুপ্রবেশ করা রোহিঙ্গাদের পুশব্যাক করার কথাও বলেন তিনি। আরও জানান, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকে ১০ থেকে ১২ জনের একটি দল যাবে। কিন্তু ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী না চাইলে প্রধান উপদেষ্টার সাথে হবে না বৈঠক। এটা আমি এখনো কিছু বলতে চাই না, কারণ আমাদের কাছে কোনো কনফার্মেশন নাই যে হচ্ছে অথবা হচ্ছে না। বস্তুত মোদী যে যাচ্ছেন এটাও 100% নিশ্চয়তা আমরা এখনো পর্যন্ত পাইনি। আর একজন রোহিঙ্গাকেও আশ্রয় দিতে রাজি না, কিন্তু কিছু ঢুকে যাচ্ছে, এটা আমরা জানি। কক্সবাজার সীমান্তে আবারও বেড়েছে রোহিঙ্গা অনুপ্রবেশ। গত ২৪ ঘন্টায় প্রবেশ করেছে ২ শতাধিক। উখিয়ার পালংখালী ইউপি চেয়ারম্যান গফুর চৌধুরী জানান, রাতের আধারে নাফ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করেছে রোহিঙ্গারা। এখনও ঢোকার চেষ্টা করছেন অনেকে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানিয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নতুনভাবে ৮,০০০-এর মতো রোহিঙ্গা পালিয়ে এসেছেন। তাদের বেশিরভাগ অনুপ্রবেশ করেছে গত ২ মাসে। মিয়ানমারের রাখাইনে অভ্যন্তরীণ সংঘাত আবারও বেড়েছে বলে জানান তিনি। শ্রমিককে মারধরের প্রতিবাদে চট্টগ্রাম কক্সবাজার রুটে বাস চলাচল বন্ধ রেখেছে পরিবহন মালিকরা। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সকাল থেকে শাহ আমানত সেতু এলাকায় অবস্থান নিয়েছেন বাস শ্রমিকরা। বিক্ষোভ করছেন তারা। বন্ধ রয়েছে দক্ষিণ চট্টগ্রাম সহ কক্সবাজারমুখী সব ধরনের বাস চলাচল। সপ্তাহের প্রথম কর্মদিবসে গাড়ি না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। কেউ পায়ে হেঁটে, কেউ বা ৩ চাকার বাহনে চড়ে ছুটছেন গন্তব্যে। গুনছেন বাড়তি ভাড়া। পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ এভাবে আন্দোলন করায় ক্ষোভ জানিয়েছেন যাত্রীরা। শনিবার রাতে চট্টগ্রাম কক্সবাজার রুটের চাঁদাবাজির প্রতিবাদে ১ মাস এক বাস চালককে মারধরের অভিযোগ ওঠে। কেউ হেঁটে হেঁটে আসতেছে, কত নারী, কত স্কুল ছাত্রী দাঁড়াই আছে। সবারই কষ্ট, সবারই কষ্ট। কি কারণে যে আন্দোলন করতে আমরা জানি না, কিন্তু আন্দোলনটা করার আগে আমাদেরকে বলা উচিত ছিল যে আজকে গাড়ি চলবে না, তাহলে মানুষ ওইভাবে প্রিপারেশন নিয়ে যাত্রার কর্মস্থলে যাত্রা যাবে। বাস চলতেছে না, মানে তাও চলতেছে ২-১টা, এগুলোতে যাত্রী নিচ্ছে না কোনো রকম, নিয়ম মসজিদে নামা দিচ্ছে। এখান থেকে আবার অটো রিক্সা চলতেছে, তাও বাড়তি গাড়ি ভাড়া। এইভাবে হয়রানি করা ঠিক না মানুষকে, মানে হঠাৎ করে।
বন্দরনগরীর শাহ আমানত সেতু এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল সুমন। সুমন, সকাল থেকেই তো বাস বন্ধ, সংকট সমাধানে কি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, প্রশাসন কি বলছে? সোহার, সংকট নিরসনে আসলে যারা পরিবহন শ্রমিক নেতারা রয়েছেন তারা থানায় গিয়েছেন এবং যারা মারধর করেছেন বাস চালককে তাদের বিরুদ্ধে মামলা করতে গিয়েছেন তারা, সেটি আসলে মামলা গ্রহণ কিংবা আসামি গ্রেপ্তারের পর আসলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে এমনটি আসলে পরিবহন শ্রমিক নেতারা আসলে বলছেন। সব মিলিয়ে এখন যেহেতু স্বল্প দূরত্বের যে যানবাহনগুলো সেগুলো আসলে সচল করা হয়েছে এবং সেগুলোর সংখ্যাও বেড়েছে, ফলে দুর্ভোগ কিছুটা হলো আসলে লাঘব হয়েছে। তার বাইরে চট্টগ্রাম থেকে কক্সবাজার এবং চট্টগ্রাম থেকে বান্দরবনের যে দূরপাল্লার বাসগুলো রয়েছে সেগুলো বন্ধ থাকায় দূরপাল্লার অর্থাৎ এইসব গন্তব্যের যাত্রীরা আসলে এখনো পর্যন্ত অপেক্ষামান রয়েছে। সকাল থেকে তারা অপেক্ষা করছেন নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য, ফলে তাদের যে ভোগান্তি সেটি এখনো পর্যন্ত রয়েছে। এখানকার যারা শ্রমিক নেতারা রয়েছেন কিংবা শ্রমিকরা রয়েছেন তারা আসলে বলছে যে দীর্ঘ 17 বছর ধরে আওয়ামী লীগ নেতৃত্বাধীন যে সমিতি রয়েছে তারা নানাভাবে শ্রমিকদের চাঁদার জন্য নির্যাতন করতেন, বিভিন্ন ইস্যু রয়েছে তাদের। সব মিলিয়ে গতকাল যখন যে চালককে মারধর করেছে তিনি বেশ মাসখানেক ধরে কিন্তু চাঁদার বিরুদ্ধে সবর রয়েছেন, ফলে তাকে মারধর করা হয়েছে এবং সেই সাথে এই যে মারধরের ঘটনার সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে গ্রেপ্তার এবং শাস্তির দাবিতে অর্থাৎ আওয়ামী লীগপন্থী যে সমিতির নেতারা রয়েছেন তাদেরকে সমিতি থেকে বের করা দেওয়ার দাবিতেই মূলত তাদের এই ধর্মঘট। এবং সেই ধর্মঘটের কারণে সকাল থেকে যেহেতু ভোর থেকেই যানবাহন চলাচল বন্ধ হচ্ছে, ফলে সকালে যারা চট্টগ্রাম নগরীতে আসছিলেন অফিস কিংবা নানা কাজে তাদের সবচেয়ে ভোগান্তি আমরা দেখেছি। এর বাইরে যারা চট্টগ্রাম থেকে বিভিন্ন উপজেলায় যাচ্ছেন দক্ষিণ চট্টগ্রামে তারা আসলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। সব মিলিয়ে সমাধানের পথ এখন কিন্তু কর্তৃপক্ষের কাছেই। তারা আসলে যেভাবে গ্রেপ্তার কিংবা নানাভাবে যারা শ্রমিক নেতারা রয়েছেন তাদেরকে আশ্বাস দিয়ে যদি এটি সংকটটা নিরসন করে সেক্ষেত্রে তাড়াতাড়ি আসলে গাড়ি চলাচল শুরু হবে। সুমন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। যারা দেশ ধ্বংস করেছে তাদের পরাজিত করতে হলে অন্তর্বর্তী সরকারকে সমর্থন করতে হবে, মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে এবি পার্টির এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আমির খসরু বলেন, শেখ হাসিনা জনগণের যে মালিকানা কেড়ে নিয়েছে তা ফিরিয়ে দিতে হবে। আগামীতে বাংলাদেশ কোন পথে যাবে তা জনগণই সিদ্ধান্ত নেবে। রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিকভাবে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড চান তিনি। তরুণদের প্রত্যাশা এই সরকারকে বুঝতে হবে, এ মন্তব্য করেন তিনি। বলেন, যারা নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা বুঝবে না আগামীর রাজনীতিতে তাদের জায়গা হবে না। যেই শক্তি বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, সেই শক্তিকে যদি পরাহত করতে হয় জাতীয় ঐক্যের মাধ্যমে যে ঐক্যমত সৃষ্টি হয়েছে সেটাকে আমরা অক্ষুণ্ণ রাখতে হবে। বর্তমান ইন্টারিম সরকারকে সমর্থন করতে হবে। সর্বজনীন পেনশন স্কিম নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। উদ্বুদ্ধ পরিস্থিতিতে শেখ হাসিনা সরকারের এই উদ্যোগ নিয়ে উঠেছে প্রশ্ন। আর্থিক খাতের অনিয়ম আর ভঙ্গুর দশায় বেড়েছে আস্থাহীনতা। গেল জুলাই ও আগস্ট মাসে এই কার্যক্রমে যুক্ত হয়েছেন খুবই কম সংখ্যক মানুষ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, সরকারের দিক নির্দেশনা পেলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়া সম্ভব। বিশ্লেষকরা বলছেন, সার্বিক কার্যক্রম পুনর্বিবেচনা করা দরকার। দেশের সকল শ্রেণীর মানুষদের পেনশন কার্যক্রমে নিয়ে আসতে সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করে শেখ হাসিনা সরকার। 2023 সালে 4টি স্কিম নিয়ে শুরু হয় কার্যক্রম। শুরু থেকে এই উদ্যোগ নিয়ে তৈরি হয় বিতর্ক, বিশেষ করে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে এই কার্যক্রমে অন্তর্ভুক্ত করা নিয়ে উত্তপ্ত হয় দেশের বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়। রাস্তায় নামে শিক্ষক ও কর্মচারী, পরে পিছু হটে সরকার। গেল বছরের 17 আগস্ট থেকে শুরু হয় সর্বজনীন পেনশন কার্যক্রম। এ পর্যন্ত 4টি স্কিমে বিনিয়োগ করেছে 3,72,000 মানুষ। মোট বিনিয়োগের পরিমাণ 121 কোটি 72 লাখ টাকা। প্রতি মাসেই বিভিন্ন স্কিমে বাড়ছিল মানুষের অংশগ্রহণ। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর পুরো পেনশন ব্যবস্থা নিয়েই তৈরি হয়েছে বিপত্তি। এখন এই সরকার স্থিতিশীল হয়ে আসলে দেন আমরা হয়তো সরকারের দিক নির্দেশনা পেলে আমরা আবার এখানে গতি ফেরানোর চেষ্টা করব। গেল জুলাই এবং আগস্ট মাসে সবচেয়ে কম হয়েছে অন্তর্ভুক্তি। ছাত্র জনতার আন্দোলনকে কেন্দ্র করে থমকে যায় সার্বিক কর্মকাণ্ড। নতুন করে অংশগ্রহণ কমেছে, পাশাপাশি মাসিক অর্থ জমার ক্ষেত্রেও তৈরি হয়েছে অনীহা। অগাস্টে এসে ধরেন 5 অগস্টের পরে
এরপরে তো ওইদিকে আর আমাদের অ্যাটেনশন দেওয়ারই সুযোগ সৃষ্টি হয়নি। আমরা তো রুট লেভেলে যেতে পারিনি। এনরোলমেন্ট হচ্ছে খুব খুব কম, 5 জন 10 জন 15 জন এরকম। আর আগে যারা এনরোল্ড হয়েছিল তাদের টাকার আমরা পাচ্ছি। 2-1 জন হয়তো আমাদের কাছে জানতে চায় যে আসলে এটা কন্টিনিউ করছে কিনা। আমরা বলছি যে এটা তো একটা আইনের আওতায় প্রতিষ্ঠিত অর্গানাইজেশন। আর্থিক খাতের লাগামহীন অনিয়ম এবং ভঙ্গুর দশার কারণে আগের সরকারের হাতে নিয়ে এই উদ্যোগ নিয়েও শুরু হয়েছে টানাপোড়েন। বিগত 2-3 বছরের যে অভিজ্ঞতা হলো, এই অভিজ্ঞতার আলোকে পেনশন স্কিমটাকে কিভাবে এই বিশেষ করে দরিদ্র এবং স্বল্প আয়ের জনগোষ্ঠীর কাছে এটাকে আকর্ষণীয় করে তোলা যায়, এটা নিয়ে বোধহয় আমাদেরকে পুনরায় চিন্তা করা উচিত। সাধারণ মানুষদের এই কার্যক্রমে অন্তর্ভুক্তি বাড়াতে পুরনো কাঠামো ভেঙে নতুন করে পেনশন ব্যবস্থার পরিকল্পনা গ্রহণ করা দরকার। এটা তো লং টার্ম একটা বিনিয়োগ, তাই না? কারণ আপনি আজকে বিনিয়োগ করবেন, আপনি হয়তো 50 বছর পরে বা 40-50 বছর পরে আপনি তার থেকে আপনি রিটার্নটা পেতে থাকবেন। কিন্তু এই যে আপনার আস্থাহীনতার যে একটা সংস্কৃতি চালু হয়েছে বা আর্থিক খাতে, এইটা কিন্তু একটা বড় বাধা হিসাবেও কাজ করছে। চাহিদা থাকলেও মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত জমা করা অর্থ ফেরত পাবেন না বিনিয়োগকারী। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। অডিটর পদে 2 ধরনের বেতন বৈষম্য নিরসন ও 10ম গ্রেড বাস্তবায়ন চেয়ে সমাবেশ করছেন মহাহিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক সিইজি কার্যালয়ের অডিটররা। সকালে রাজধানীর কাকরাইলে সিইজি কার্যালয়ের সামনে সবুজ চত্বরে সমাবেশ শুরু হয়। সারা দেশের সব সিইজি কার্যালয়ের কর্মকর্তারা সেখানে যোগ দেন। আন্দোলনকারীরা বলেন, সারা দেশে অডিটর হিসেবে কর্মরত আছেন প্রায় 7,000 কর্মী। এর মধ্যে মাত্র 61 জন 10ম গ্রেডে বেতন পান, বাকিরা সবাই পান 11 গ্রেডের বেতন। এই বৈষম্য দূর করার দাবি জানান তারা। বলেন, আদালত অডিটর পদকে 10ম গ্রেডে উন্নীত করার রায় দিলেও অদৃশ্য কারণে তা এখনো বাস্তবায়ন হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন অডিটররা। আমরা চাচ্ছি যে এই বৈষম্যতা থাকবে না, সকল অডিটর 10ম গ্রেড হবে। অডিটর পদে কয়েকজন পাচ্ছে না, এমন তো হতে পারে না। মানে এক্ষেত্রে তো পুরো অডিটর পদটাকে এখন 10ম গ্রেড করে তাদেরকে 2য় শ্রেণীর মর্যাদা দেওয়া উচিত। বাংলাদেশের সবকটা প্রতিষ্ঠানের যদি বৈষম্য র্যাঙ্কিং করা হয়, সেই ক্ষেত্রে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট সবার উপরে। অস্থির শিল্পাঞ্চলকে শান্ত রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এবার মাঠে নেমেছেন স্থানীয়রা। সাভার আশুলিয়ার কারখানার প্রধান ফটক সহ মূল সড়কে তারা অবস্থান নেন। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পরই নারী পুরুষের বৈষম্যের অভিযোগ তুলে চাকরির দাবিতে বিক্ষোভ শুরু করে চাকরি প্রত্যাশীরা। হামলা ভাঙচুর সহ ঘণ্টার পর ঘণ্টা অবরোধে ভোগান্তি হয় জনসাধারণের। বিভিন্ন কর্মসূচিতে আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলে দেখা দেয় অস্থিরতা। নাশকতাকারীদের ঠেকাতে অবশেষে কঠোর অবস্থান নেয় প্রশাসন। সেই হিসাবে আপনার সেনাবাহিনী এবং র্যাব ও পুলিশের একটি যৌথ অভিযান শুরু হয়। প্রশাসনের পাশাপাশি প্রতিষ্ঠান রক্ষায় মাঠে থাকেন স্থানীয়রা। দুষ্কৃতিকারীদের প্রতিহত করতে কারখানার প্রধান ফটক সহ মূল সড়কে অবস্থান নেয় এলাকাবাসী। শিল্পকে বাঁচানোর জন্য, দেশকে রক্ষার জন্য আমরা এখানে অবস্থান নিয়েছি। আমরা শরীরে সবাই উপস্থিত আছি এই শক্তিকে দমন করার জন্য। বাইরের কেউ আক্রমণ করতে না পারে এবং আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারি, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দিতে পারি। এই কারণেই মূলত আমাদের এই কার্যক্রম চলছে। স্থানীয়দের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিভিন্ন কারখানার কর্তৃপক্ষ। কারখানায় নাশকতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান ঢাকা জেলা পুলিশ সুপার। এই সেক্টরের মধ্যে অস্থিরতা তৈরির জন্য যারা কাজ করতে চায়, যারা এই দেশের দেশবিরোধী বলতে হবে, আমরা আসলে অভিযানটা করতেছি তাদের জন্য। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার।